আজ একটা বিশেষ গল্প পড়ব। কেন বিশেষ বলছি, রোজই তো গল্পই পড়ি, কিন্তু আজ যে গল্পটা পড়ব সেটা একটু ভিন্ন ধরনের। আমায় যদি জিজ্ঞেস করা হয় এটার জনরা কি, আমি বলবো এটি একটি সাইকেডেলিক উপন্যাস। লেখক দু ধরনের লেখা লেখেন, একটি পাঠকের জন্যে, আরেকটি তার নিজের জন্যে। দ্বিতীয় ধরনের যে লেখাটি তার নিজের জন্যে, সেখানে লেখকের মনন সম্বন্ধে, তার চিন্তাভাবনা সম্বন্ধে আমরা একটা সম্যক ধারণা পাই। আজ যে গল্পটি পড়ব সেটি লেখকের নিজের জন্য লেখা। এটি একটি সাইকেডেলিক উপন্যাস, পরাবাস্তব উপন্যাস। লেখকের নাম নসিব পঞ্চম জিহাদি। বেশ ভালো লেগেছে আমার কাছে বইটার নাম। অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি, অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি। হ্যাঁ, কোন কবিতার কথা মনে পড়ছে বলুন তো? জীবনানন্দ দাশের আকাশলীনা। আচ্ছা, বাংলা সাহিত্যে যদি পরাবাস্তবতা, সাইকেডেলিক, জাদুবাস্তবতা, এই ব্যাপারগুলো সম্বন্ধে কথা বলতে যাই, যে নামটা প্রথমেই আসবে সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। তো এইখানেই বইয়ের নামের সার্থকতা। বইটি প্রকাশিত হয় বুক স্ট্রিট প্রকাশনী থেকে। লেখকের প্রথম মৌলিক উপন্যাস ছিল মাঝরাতে একটি গল্প শুনিয়েছিলেন। আমি যদি সেটাকে সেই ধরনের মধ্যে ফেলতে চাই, তাহলে আমার মনে হয়েছে প্রথম উপন্যাসটি তিনি লিখেছেন পাঠকদের জন্যে, এবং লেখার পর তার মনে হয়েছিল নিজের জন্য কিছু লেখা উচিত। আমার তাই মনে হয়েছে, সে ভাবনা থেকেই সৃষ্টি অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি। লেখক বইটা শুরু করার আগে দুটো কথা বলে নিয়েছিলেন বইটা সম্বন্ধে। আমার মনে হয়েছে সেই লেখাগুলো পড়াটা অবশ্য জরুরি, কারণ সেই লেখাগুলো না পড়লে বইটা ঠিক বোঝা যাবে না। সেই লেখাগুলো পড়ছি প্রথমেই। আমার শৈশবটা স্বাভাবিকভাবে কাটেনি। ছেলেবেলার একটা বিশাল সময়ের স্মৃতি হাতড়ালে আমি অন্ধকারের সাথে শুধু একটা অনুভূতি খুঁজে পাই, ভয় নামক একটা অনুভূতি। ছোটবেলার একটা বড় অংশ আমার ভয়ে ভয়ে কাটাতে হয়েছে। খুব অল্প বয়স থেকেই আমি রাতে ব্যাখ্যাতীত ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে জেগে উঠেছি। ভয়ে শক্ত হয়ে শুয়ে অসংখ্য রাত কাটাতে হয়েছে আমাকে। আমার বয়স যখন 9, তখন আমার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে। এক রাতে আমি স্বপ্ন দেখলাম আমি আমার বাড়িতে ঘুমিয়ে আছি, তবে কোনো কারণে বাড়িটাকে অসম্ভব পুরনো মনে হচ্ছে। স্বপ্নের ভেতরে আমার ঘুম ভাঙল। দেখতে পেলাম আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক পাল কুকুর। সেই পালের নেতৃত্ব দিচ্ছে প্রায় আমার সমান দুটো কুকুর। তাদের ধারালো দাঁত, মুখের পাশে জমে থাকা সাদা ফেনা, শরীরের উৎকট গন্ধে আমি আতঙ্কে অসাড় হয়ে গেলাম। আমি দৌড়াতে শুরু করলাম, স্বপ্নের ভেতরেই। পেছনে হাজার হাজার কুকুরের সম্মিলিত গর্জন। একটা পর্যায়ে কিছু একটার উপর হোঁচট খেয়ে পড়ে গেলাম। সে কিছু একটা ছিল একজন মানুষ। শরীরের মাঝ বরাবর আলাদা করে রাখা একটা জীবন্ত শরীর দেখতে পেয়েছিলাম সেদিন। একটা 9 বছরের বাচ্চার জন্য এই দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না। উপরওয়ালার অশেষ রহমতে সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গিয়েছিল। এই স্বপ্ন দৃশ্য মস্তিষ্কে ধরা দেওয়ার পর থেকে আমি অন্যরকম হয়ে গেলাম। অন্ধকারের পথে যাত্রা শুরু হলো আমার। প্রতিদিন নিত্য নতুন ভয়ের স্বপ্ন দেখতাম। শিশু মনে প্রবল আঘাত হেনেছিল সেই স্বপ্নগুলো। স্বপ্নের ঘটনা সাধারণত মানুষ জেগে ওঠার পরই ভুলে যায়, কিন্তু আমি ভুলতে পারলাম না। বর্তমানে আমার বয়স 26। সেই সব স্বপ্নের প্রতিটা সূক্ষ্ম বর্ণনা, স্মৃতি আজও টাটকা। প্রতিটা ইন্দ্রিয় দিয়ে আমি সেই স্বপ্নগুলো অনুভব করতে পারি। অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি, সেই অন্ধকারের গল্প। এই অন্ধকারের কোনো নাম নেই, রং নেই, আছে শুধু আতঙ্ক।
অসারতা। প্রথম অধ্যায় ১। সেটির নাম উপসংহারের আগে। শওকতের বাড়ি ফিরতে ভালো লাগে না। ৬টায় অফিস শেষ হয়। সবগুলো টেবিল খালি হতে থাকে। আস্তে আস্তে সবগুলো বাতি নিভে যায়। মন্তাজ মিয়া প্রতিদিন থমকে যায় ওর টেবিলের সামনে এসে। খানিকটা বিরক্তি, খানিকটা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, বাড়ি যাবেন না? শওকত নির্লিপ্ত ভঙ্গিতে বলে, দেরি হবে, কাজ আছে। তুমি চাবি দিয়ে যাও, সবকিছু বন্ধ করে তোমার বাড়িতে চাবি পৌঁছে দেব। মন্তাজ চলে যায়। শওকত বসে থাকে। ঘ্যাট ঘ্যাট শব্দ করে ওর টেবিলের ওপর ফ্যান ঘুরতে থাকে। চারপাশে বিষণ্ণ অন্ধকার। কল থেকে পানি পড়ার টিপটিপ শব্দ। রান্নাঘরে ইঁদুরের খচমচানি। শওকত কিবোর্ডের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, নড়ে না। কিছু একটা ভাবার চেষ্টা করে, কিন্তু কিছু ভাবতে পারে না। কষ্টের কথাগুলো ভেবে কষ্টগুলো উগরে এনে চিৎকার করে কাঁদতে চেষ্টা করে, পারে না। সুখের স্মৃতিগুলো হাতড়ে বের করতে গিয়ে থমকে যায়। অনেক কষ্টে দু একটা খুঁজে পায়, কিন্তু কোনো অনুভূতিও কি স্পর্শ করে না। ও কিবোর্ডের দিকে ঠায় তাকিয়ে থাকে। মশারা কানের কাছে প্যান প্যান করতে থাকে। কোনো নড়াচড়া না দেখে আরও সাহস পেয়ে শরীরে আরাম করে বসে ওরা। বংশবৃদ্ধি করার তাগিদে শওকতের শরীরে সূচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করতে থাকে। একটা, দুটো, তারপর আরও কিছু। ঘণ্টাখানেক পর শরীরের বিভিন্ন অংশে বসে থাকা মশার সংখ্যা ২৫ ছাড়িয়ে যায়। তবু শওকত নড়ে না, ঠায় তাকিয়ে থাকে। টেবিলের উপরে ঝুলতে থাকা বাতিটা টিমটিমিয়ে ওঠে। অন্ধকার আরও জেকে বসে। তবু ওর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। ৯:৩০ দিকে অফিসে তালা দিয়ে বের হয় শওকত। অফিস থেকে মন্তাজ মিয়ার বস্তি পর্যন্ত রিক্সা ভাড়া ১৫ টাকা। সে রিক্সা নেয় না, হাঁটতে শুরু করে। কমলাটে ল্যাম্পপোস্টের আলোয় কোঁচকানো আধময়লা শার্ট আর সুতো ওঠা প্যান্ট পরিহিত শওকতের কোনো অস্তিত্বই থাকে না। কেউ ওর দিকে ফিরে তাকায় না। একবার চোখ পড়লেও দ্বিতীয়বার আর কেউ তাকায় না। রিক্সাওয়ালা, বাদামওয়ালা পর্যন্ত ওকে সম্ভাব্য খদ্দের ভেবে ডাকে না। মন্তাজ মিয়ার হাতে চাবি ধরিয়ে দিয়ে শওকত আবার হাঁটতে শুরু করল। পকেট থেকে দোমড়ানো খুচরো পয়সা বের করে বিড়িতে আগুন দেয়। পাকিয়ে ওঠা রংহীন ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে সে। ক্লান্তিতে পা দুটো বিশ্রামের জন্য তাগাদা দেয় ওকে। ক্ষুধায় পাকস্থলী আর্তচিৎকার করে ওঠে। তবু শওকত বাড়ি ফিরতে চায় না। একটা সময়ে রাস্তার কুকুরগুলো ঘুমিয়ে পড়ে। নাইট গার্ডরা জোশ হারিয়ে ফেলে, ঝিমাতে শুরু করে। সারা রাত দোকান খোলা রাখা বাসস্ট্যান্ডের চায়ের দোকানি হাই তুলতে শুরু করে। তখন শওকত গুটি গুটি পায়ে বাড়ি ফেরে। ডাস্টবিনের পাশে প্রায় অদৃশ্য গলিটার ভেতরে ঢুকে রড বেরিয়ে আসা, পলেস্তারা খসে পড়া মৃত প্রায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। দরজা খোলে। বিছানায় ঘুমিয়ে থাকা রানুর গভীর শ্বাস প্রশ্বাস ওকে স্পর্শ করে না। টেবিলে ঢেকে রাখা ঠান্ডা করকরে ভাত আর অতিরিক্ত হলুদ দেওয়া ডাল তরকারি গোগ্রাসে গিলে সন্তর্পণে রানুর পাশে একটু জায়গা চেয়ে নেয় সে। সর্বোচ্চ ৩ মিনিট। তারপর চাইলেও আর শওকত চোখ খোলা রাখতে পারে না। ও ঘুমিয়ে পড়ে। স্বপ্নবিহীন, রংহীন এক অতল ক্লান্তি ওকে গ্রাস করে নেয়। ভোর ৮টায় উঠবে শওকত। বাস ধরে আবার সেই তেল চিটচিটে ময়লা অফিসে গিয়ে নামবে। ওর এই একঘেয়ে জীবনে কোনো নতুনত্ব নেই, কিন্তু তবুও বেঁচে থাকতে হবে। কিন্তু কেন?
হয়তো ধ্বংসের অপেক্ষায়। শুক্রবার দুপুর 12টা। অফিসে জমে থাকা পুরনো পত্রিকা আর ম্যাগাজিন ইঁদুর কুড়ে কুড়ে খাচ্ছিল বলে মুবিন সাহেবের আদেশে সেগুলো বিক্রির ব্যবস্থা করা হয়েছিল বুধবারে। তবে সব বিক্রি হয়নি। কাগজওয়ালা আসার আগেই গোটা 10 ম্যাগাজিন সেখান থেকে সরিয়ে ফেলেছিল শওকত। অবসর কাটানোর জন্য নতুন ম্যাগাজিন কিনে পয়সা খরচ করার কোনো মানে হয় না। পৃথিবীর সব লেখা তো পড়া হয়ে যায়নি, তাই পুরনো ম্যাগাজিনেও আপত্তি নেই ওর। শুক্রবারে বেশ ভালোই কাজে দিচ্ছে সেসব। নাস্তা করবে না? রানু জানতে চাইল। করব তো। চা পাতা আছে? চা করেছি, এসো খেতে এসো, বলে রানু টান দিয়ে শওকতের ম্যাগাজিনটা ওর হাতে নিয়ে নেয়। মাত্র গোসল সেরে এসেছে রানু। চুলে এখনো একটা ভেজা ভেজা ভাব। পরনের কামিজটা বেশ আঁটো-সাঁটো, দেখতে সুন্দর লাগছে ওকে। শওকত বিছানা থেকে উঠে বসে। বালিশের পাশ থেকে বিড়ির প্যাকেট নিয়ে অগ্নিসংযোগ করতেই রানু নাক কুঁচকে সামনে থেকে সরে যায়। রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বলে, স্যান্ডো গেঞ্জিটা খুলে একটা শার্ট গায়ে চড়াও দয়া করে, তোমাকে রিক্সাওয়ালার মতো লাগছে। কতবার বলেছি যে প্রয়োজনে খালি গায়ে থাকবে, তাও স্যান্ডো গেঞ্জি পরে আমার সামনে আসবে না। শওকত মুচকি হেসে আধ খাওয়া বিড়িটা অ্যাস্ট্রেতে গুজে রাখে। টেবিলে গিয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? হ্যাঁ, ঘরে বাজার নেই, কিন্তু বাজারটা করে আনতে পারবে না? পারবো। জুম্মাটা অবশ্যই পরে আসবে কিন্তু, বলে রান্নাঘর থেকে বেরিয়ে টুপিটা শওকতের হাতে ধরিয়ে দেয় রানু। শুকনো দুটি পাউরুটি তিতকুটে চা দিয়ে কোনো মতে গিলে জায়নামাজ আর বাজারের ব্যাগ বগলে নিয়ে ঘর থেকে বের হয় শওকত। এখনো আজান পড়েনি। মসজিদে ঢুকে প্রথম কাতারে বসে থাকার কোনো অর্থ খুঁজে পায় না সে। মহল্লার ছাপাখানার দিকে গুটি গুটি পায়ে এগোতে শুরু করেও। সেখানে তমিজ আলীর চায়ের দোকান আছে। মানুষটা বেশ ভদ্রলোক। বসে বসে ঘন্টার পর ঘন্টা খবরের কাগজ পড়লেও সে বাঁকা চোখে তাকায় না, বরং সুখ দুঃখের গল্প জুড়ে দেয়। তমিজ আলীর বয়স 50-এর কোঠায়, কিন্তু রোগের শোকে ভুগে 85ই তার বয়স 70 হয়ে গিয়েছে। কয়েক বছর আগেও তার শরীরের অবস্থা অত বাজে ছিল না। বিয়ে করেছিল একটা অল্প বয়সী মেয়েকে। সারা জীবন কামলা খেটে ছোট ছোট বোনদের বিয়ে দিয়ে একটা ভাইকে বিদেশ পাঠিয়ে তমিজ আলীর জীবনে স্বাদ আহ্লাদ বলতে অবশিষ্ট কিছু ছিল না। অল্প বয়সী মেয়েটা এত কিছু কেন বুঝবে? ওর জীবন তখনও খুব রঙিন। তাই সাদাকালো তমিজ আলীকে ছেড়ে সে পালিয়ে যায় লেগুনা ড্রাইভার ও রহমতের হাত ধরে। এরপর থেকে তমিজ আলীর মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। সারাদিন দোকানে থেকে মধ্যরাতে বাড়ি ফেরে। বাড়িতে সে আর খাঁচা আটকানো একটা টিয়া পাখি ছাড়া আর কেউ থাকে না। পাখিটার কোনো যত্নও নেয় না সে, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়াও দেওয়া হয় না পাখিটাকে। সপ্তাহখানেক ভুগে ধুকে ধুকে মারা যায় পাখিটা। তারপর খাঁচা ভর্তি করতে তমিজ আলী আরেকটা টিয়া কিনে নিয়ে আসে। শওকতকে দেখে রেডিওর আওয়াজ কমায় তমিজ আলী। মুচকি হেসে জিজ্ঞেস করে, চা খাইবা? পয়সা নাই, শওকত উত্তর দেয় নির্লিপ্ত কণ্ঠে। কি বালের চাকরি করো যে এক কাপ চা খাওয়ানোর পয়সা থাকে না? শওকত কোনো উত্তর দেয় না। তমিজ আলী কাপে লিকার ঢালে। যত্ন দিয়ে দুধ চিনি ঢেলে শওকতের দিকে কাপ আর একটা সিগারেট এগিয়ে দেয়। নামাজ পড়বা না? না। আপনি মসজিদে যাবেন? কি আর হইব মসজিদে গিয়া, খোদারে ডাকার তো অনেক মানুষ আছে। আমার মতো ফকিন্নির পোলা তারে না ডাকলেও তার কিছু আসে যায় না। শওকত চায়ে চুমুক দেয়, সিগারেট শেষ করে বেরি ধরায়। তমিজ আলী দোকানের ভেতর ঝোলানো ভাঙা আয়নায় নিজেকে দেখে। যত্ন করে সস্তা কলপ দেওয়া দাড়িগুলোতে চিরুনি বোলাতে বোলাতে বলে, শোনো শওকত, এইসব গোলামির চাকরি ছাইরা আমার মতো একটা দোকান দিয়া দাও তো, আরামে থাকবা। পয়সা পাবো কই তমিজ ভাই?
তুমি তো দেখি আমারতেও ফকিননি, কথায় কথায় খালি পয়সা পামু কই, পয়সা পামু কই। শওকত কিছু বলে না, মুচকি হাসে। 3 দিন পর রানু বাড়ি যাবে। টিকিটের দাম 300 টাকা। পরশুর মধ্যে এই টাকা জোগাড় করতে না পারলে এবারও ওর বাবা মাকে দেখা হবে না। শোনো, তুমি জালি গলায় দরদ নিয়ে বলে, এই বয়সে এত নিরাশ হইলে চলে না। দরকার হইলে আমার থেকে ধার নাও, চাকরি বাকরি সবাইরে দিয়া হয় না। এমনি গরু ছাগলের মতো আর কয়দিন চলবা, ব্যবসায় নামো, বুঝছ? শওকত উত্তর দেয় না। নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছে দলে দলে। শওকত গুটি গুটি পায়ে বাজারের দিকে এগোতে থাকে। ঘরে বাজারের বংশও নেই। পরন্ত দুপুরের কটকটে রোদ, তাপে পিঠ ঝলসে যাচ্ছে। ঘরে ফিরে তীব্র লোডশেডিংয়ের দেখা পাওয়া গেল। এই গরমে রান্নাঘরের আগুনের পাশে দাঁড়িয়ে রানুকে রান্না করতে হবে। ওর আর্থিক অবস্থাটা একটু ভালো হলে কি হতো, তাহলে আজ আর কষ্ট করে রানুকে রান্না করতে হতো না। আয়েশ করে বলতে পারত, বাদ দাও, আজ বাইরে চাইনিজ খেয়ে আসি, চলো। ঘেমে তো একদম চুপচুপে হয়ে আছো। রানু ওকে দেখে হাসল। ওর দু চোখে রাজ্যের ক্লান্তি। আরেকবার গোসল করবে? দেখি। পরশু কিন্তু বাড়ি যাচ্ছি, মনে আছে তো? হ্যাঁ, চিন্তা করো না তুমি, টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। শওকতের কথায় সে আশ্বস্ত হতে পারল না। চুপচাপ রান্নাঘরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। শওকত বিছানায় আধশোয়া হয়ে বসে পুরনো গন্ধওয়ালা ধুলোয় মাখা একটা ম্যাগাজিন তুলে নিয়ে সেটার কভারে দাঁড়িয়ে থাকা লাস্যময়ী ভিনদেশী নারীর শরীরের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে থাকে। কালকে যেভাবেই হোক রানুর হাতে কিছু টাকা তুলে দিতে হবে। গত 3 বছরেও সে তার বাবা মাকে দেখতে যেতে পারেনি, শুধুমাত্র শওকতের হাতে টাকা না থাকার কারণে। শওকত একটা দীর্ঘশ্বাস ছাড়ে, অথবা দীর্ঘশ্বাসটা নিজে নিজেই ওর বুক চিরে বেরিয়ে আসে। বড় স্যার আপনারা ডাকে, মমতাজ মিয়া বলল। শওকত খটাখট আওয়াজ তুলে একমনে টাইপ করছিল। বড় সাহেব মানে আনিসুজ্জামান কোম্পানির বড়সড় লোকজন ছাড়া সাধারণত আর কারো সাথে কথা বলতে পারেন না। তার দেমাগ বরাবরই বেশি। একবার নাকি কাজে ভুল করার জন্য এক ইন্টার্নকে বন চটকনা দিয়েছিলেন। এই ধরনের লোকজনকে এড়িয়ে চলাই উত্তম। শওকত এতদিন তাই করে এসেছে। আজকে কি এমন হয়ে গেল যে ওর সাথে বড় স্যারের কাজ পড়ে গেল? বিষয়টা কি? কণ্ঠে দ্বিধা নিয়ে শওকত জানতে চাইল। আর বিষয়? মমতাজ মিয়া হাসল, কোনো উত্তর দিল না। ভয় পাওয়া উচিত নাকি শওকত ঠিক বুঝে উঠতে পারছে না। ওকে চাকরি থেকে বের করে দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এমন কিছু হলে রানুকে নিয়ে একদম না খেয়ে মরতে হবে। ওকে ঢোক গিলতে দেখে পাশের ডেস্ক থেকে জালালের নোংরা হাসির আওয়াজ পাওয়া গেল। সেটা দেখে শওকতের ভয়টা ভেতরে আরও দলা পাকিয়ে উঠল। এমনিতে শওকতের এই অফিসটা বেশ অপরিষ্কার। কোনো এক অজ্ঞাত কারণে এখানকার পিয়ন এবং ক্লিনারদের নাক ব্যাপক উঁচু। 1 কাপ অতিরিক্ত চা চাইলেই তাদের টালবাহানা শুরু হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতায় তাদের মন আদৌ কখনো ছিল কিনা তা আসলে গবেষণার বিষয়। তবে আনিস স্যারের চেম্বার পুরো অফিস থেকে ব্যতিক্রম। কোথাও এক কণা ধুলো খুঁজে পাওয়া যায় না ওখানে। কারণ আর কিছু না, তার বদমেজাজ। অবসর সময়ে বিনোদনের জন্য তিনি জুনিয়র কর্মচারীদের ছাঁটাই করতে নানান অজুহাত খুঁজতে থাকেন। গত বছর এই সময়ে আফজালের চাকরিটা খেয়ে দিয়েছিলেন এই ভদ্রলোক। অবশ্য আফজাল অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে, চাকরি যাওয়াতে ওর কিছু যায় আসেনি। পুরো অফিসে শওকতের কাছের কোনো মানুষ নেই। একমাত্র আফজাল ছেলেটার সাথে ওর কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল। এখনো মাঝে মাঝে ওর কথা মনে পড়লে শওকতের
বেশ খারাপ লাগে। শওকতের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছে যে ওর মনে হচ্ছে আনিসুজ্জামান যে কোনো সময়ে আওয়াজ শুনে ফেলবেন। সে ঘামছে, হালকা পাও কাঁপছে সেই সাথে। নিজেকে যতই বোঝাচ্ছে যে ভয়ের কিছু নেই, চাকরি যাওয়ার মতো কিছুই করেনি সে, কাঁপুনিটা ততই বাড়ছে। বসুন, গম্ভীর কণ্ঠে বললেন আনিস সাহেব। শওকত বসল। অ্যাকাউন্টসের মনির ব্যাপারীর সাথে আপনার বন্ধুত্ব ছিল? না তো স্যার। কথাটা নিজের অজান্তেই জোরে বলে উঠল সে। আস্তে। আনিসুজ্জামান ধমকে উঠলেন। আপনি এত নার্ভাস কেন? না স্যার, আমি নার্ভাস না একদমই। দেখলাম আপনি যে বেতনে জয়েন করেছিলেন 3 বছর পরও সেই একই বেতনে কাজ করছেন। ঘটনা কি? আপনি তো ম্যারিড, সংসার চলে কিভাবে আপনার? শওকত একদম ভ্যাবাচেকা খেয়ে গেল। কথাগুলো আনিসুজ্জামান প্রায় ধমকে বলেছেন ওকে। বিষয়টা কি? উনি কি চান? কথা বলছেন না কেন? সাইড বিজনেস আছে কোনো? জি না স্যার। তাহলে কাউকে ইনক্রিমেন্টের কথা বলেননি কেন? শওকত কিছু একটা বলতে চেষ্টা করল, পারল না। আনিসুজ্জামান কেস থেকে সিগারেট বের করে আগুন ধরালেন। আপনাদের মতো সহজ সরল মানুষগুলোই কেন যেন বেশি ভোগে সব কিছুতে। আপনি তো মহা গাধা। 3 বছর ধরে একই বেতনে কাজ করছেন, অথচ কোনো আওয়াজ নেই। এতদিনেও বোঝেননি যে চাপ না দিলে এই অফিসে কিছু হয় না? শওকত এবারও নির্বিকার। পিয়ন এসে টেবিলে গ্রিন টি ভর্তি একটা কাপ রেখে গেল। আমি ঠিক করেছি আপনাকে 2টো ইনক্রিমেন্ট দেব, সাথে একটা প্রমোশন। শওকত এতটাই চমকে ওঠে যে কিছুক্ষণ জিভটাকে নাড়তে অনেকখানি বেগ পেতে হয় ওকে। অনেক কষ্টে সে উচ্চারণ করে, থ্যাংক ইউ স্যার। আনিস সাহেব হাসছেন, কেমন কুটিল একটা হাসি। শওকত বিষয়টা বুঝতে পারছে না। হঠাৎ করে ওর প্রতি এভাবে দরদ উথলে পড়ার মানে কি? তবে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। কিরকম কাজ? তেমন কঠিন কিছু না। কাজটা আগে মনির সাহেব করতেন, ভদ্রলোক তো চাকরি ছেড়ে দিয়েছেন। আপনি বেশ বিশ্বস্ত, কারো সাথেও নেই পাচেও নেই, আর তাছাড়া প্রায় নাকি রাত পর্যন্ত অফিসে থাকেন। জি জি। আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, 7টার পর সেখানে চলে যাবেন। বাসে বা অটোতে না, ট্যাক্সি নিয়ে যাবেন। আর এ বিষয়ে কারোর সাথে কোনো কথা বলবেন না, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। এখনই ঠিক আছে? পুরো কথা তো বলিনি এখনো। আচ্ছা, এখন উঠুন আপনি, হাতের কাজ শেষ করুন, বিকেলে আবার ডেকে পাঠাবো আপনাকে। একটু থামলেন ভদ্রলোক। তারপর ড্রয়ার থেকে গোল করে রাবার ব্যান্ড দিয়ে পেঁচানো কিছু নোট শওকতের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আপাতত রাখুন, 7,000 আছে। বিস্ময়ে শওকতের হাত জোড়া এতটাই অবশ হয়ে গেল যে মস্তিষ্কের নির্দেশটাও গ্রাহ্য করল না। আনিস সাহেব ধমকে উঠে বললেন, কি আজব, গাধার মতো দাঁড়িয়ে আছেন কেন? শওকত টাকাটা হাতে নিল। 7,000। টাকার পরিমাণটা বেশি না, কিন্তু ওর কাছে অনেক কিছু। তার মানে রানুকে টিকিটের টাকা দিয়ে হাত খরচের জন্য কিছু দিতে পারবে, সেই সাথে নতুন কিছু কাপড়। রানুর জন্য না, ওর বাবা মার জন্য কিছু কিনে পাঠাতে হবে। তবে আনন্দটা ছাপিয়ে আশঙ্কাটাও নড়ে চড়ে উঠল। কাজটা কি? বিপজ্জনক কিছু না তো? কাজটা আসলে তেমন কঠিন ছিল না। জায়গাটা রামপুরা আর বাড্ডার মাঝামাঝি, আফতাবনগর এলাকার বেশ ভেতরে। ঢাকায় যে এরকম জায়গা এখনো অবশিষ্ট আছে সেটা শওকতের ধারণাতেও ছিল না। চোখ বেঁধে এনে কাউকে এখানে ছেড়ে দিলে সে নির্দ্বিধায় উত্তর দেবে যে জায়গাটা ঢাকার বাইরে মফস্বল ধরনের কোনো এক এলাকায়। রাত বাজে 9টা, অথচ দেখে মনে হচ্ছে পুরোপুরি নিশুতি রাত। দুপাশে বড় বড় ধান ক্ষেত,
কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে, বাতাসে তাই টাটকা ভেজা মাটির গন্ধ। অফিস থেকে বেরোতে একটা হলুদ ট্যাক্সি ক্যাব এসে হাজির হয়েছে। ড্রাইভার হাসি মুখে জানিয়েছে ওর নাম জিকো। নামের মতোই ফাত্রা ধরনের মানুষ এই তরুণ। বড় চুলগুলো পেছনে ঝুটি করা, বাম হাত ভর্তি উল্কি, চোখ দুটো গর্তে যেন ঠেসে ধরে রেখেছে কেউ। তবে ছেলেটার স্বাস্থ্য ভালো, না হলে এক বাক্যে হিরোইনচি হিসেবে চালিয়ে দেওয়া যেত একে। আপনার কি সিগারেট খাওয়ার অভ্যেস আছে? জিকো হাসি মুখে জিজ্ঞেস করল। প্রায় 1 ঘন্টা বিভিন্ন অলিগলি পেরিয়ে গাড়িটা একটা কাঁচা রাস্তার মাঝে থেমে আছে। দুপাশে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে তালগাছের ভুতুরে সারি, আলো আধারে ডুবে আছে পুরোটা জায়গা। ছিনতাই হবার একেবারে আদর্শ পরিবেশ। শওকতের একটু ভয় ভয় লাগছে। সেটা সে বাইরে প্রকাশ করতে না চাইলেও ওর চেহারা সেটা ভাড়া করা সস্তা মাইকের মতো চিৎকার দিয়ে প্রকাশ করে যাচ্ছে। জি জি জি। চলুন তাহলে বাইরে দাঁড়াই, ওরা আসতে সময় লাগবে মনে হচ্ছে। কার আসতে সময় লাগবে সেটা জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারল না শওকত। সে এখনো জানে না কাজটা কি। ওর মন গাড়িতে ওঠার পর থেকেই কুডাক দিয়ে যাচ্ছে। কম্পিত পা নিয়ে গাড়ি থেকে বের হলো শওকত। বাইরে ঠান্ডা বাতাস। এবার কি শীত একটু আগে আগেই নেমে আসছে? ওর শরীর কাঁটা দিয়ে উঠল অজানা আশঙ্কায়। এখানে ছিনতাই হয় না তো? সিগারেটে আগুন দিতে গিয়ে থমকে গেল জিকোর হাত। হেসে ফেলল ছেলেটা, বলল, ব্রাদার, আপনি আনিস বসের কাজে আসছেন, আপনাকে কে পেন দিতে আসবে? নিন সিগারেট নিন। বলে নিজের প্যাকেটটা বাড়িয়ে দিল ওর দিকে। এসব দামি সিগারেটে শওকতের পোষায় না, তবে এই ছেলের সামনে নিজের বিড়ির প্যাকেট বের করতেও ইচ্ছা হচ্ছিল না ওর। অনিচ্ছা সত্ত্বেও একটা সিগারেটে আগুন দিল সে। কিছুক্ষণ নীরবতাকে পর্যাপ্ত সম্মান জানিয়ে কমলা আগুনের ওঠানামা চলল। শুকনো পাতার ওরাওরি, ঝিঁঝি পোকার একঘেয়েমি সুর, পাতার মাঝ দিয়ে বাতাসের আসা যাওয়ার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই এখানে। রানুর কথা খুব মনে পড়ছে শওকতের। বাড়ি যাওয়ার টাকা শওকত দিতে পারবে নাকি সে চিন্তায় নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে মেয়েটা। দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। একটু খেয়াল করেই শওকত বুঝতে পারল আলোটা একটা টর্চ থেকে আসছে। সেই আলোতে ধীরে ধীরে আগন্তুকের চেহারা স্পষ্ট হয়ে উঠতে শুরু করল। পরনে স্যান্ডো গেঞ্জি, সেখানে বাদামি তরল, মানে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ। শ্যামলা, মাথায় বিস্তীর্ণ টাক, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে একটা বাজারের ব্যাগ, আর পেটের বড় সড়ো ভুঁড়িটা নিয়ে হেলে দুলে হেঁটে সে জিকোকে সালাম দিল। জেকো ভাই, কেমন আছেন? জিকো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। লোকটার মুখের ওপর একরাশ ধোঁয়া ছেড়ে বলল, মাল কই? কই আবার? এই যে ব্যাগে। এ কি? শওকতের দিকে তাকিয়ে বলল লোকটা, নতুন মানুষ রাখছে স্যারে। ব্যাগটা নিয়ে গাড়ির ব্যাগ ডালায় রাখুন। জিকোর অর্ডার দেওয়ার সুর শুনে শওকত কম্পিত হাতে ব্যাগটা হাতে নিল। ওজন ভালোই জিনিসটার। স্যারে টাকা পয়সা দেশে? ওই সবরনাতি। জিকো ধমকে উঠল, জীবনে বাকিতে মাল নিছি তোর থেকে? আরে জেকো ভাই, সেতেন কে? রাবার দিয়ে পেঁচানো বেশ কিছু নোট লোকটার হাতে ধরিয়ে দিল জিকো। তারপর ওর দিকে তাকিয়ে বলল, এখনো রাখেননি? দেরি করছেন কেন? শওকতের প্রচণ্ড কৌতূহল হচ্ছে ভেতরে কি আছে দেখার জন্য, তবে সেটা খুলে দেখার সাহস হল না ওর। ব্যাগ রেখে ঘামতে ঘামতে গাড়ির ভেতরে ঢুকল সে। বুক ধরফর করছে ওর, যদিও ভয় পাওয়ার মতো তো কিছুই হয়নি। জিকো যখন গাড়িতে ঢুকল তখন ওই লোকটা বিদঘুট একটা আওয়াজ তুলে হে হে করে হেসে যাচ্ছে। আলো আধারিতে এমন হাসি শুনলে কলজে কেঁপে ওঠে বরাবরই। ওর মনে হলো
গাড়ির তাপমাত্রা হিমাঙ্কের নিচে। প্রচণ্ড ঠান্ডা একদম জেঁকে বসল ওর শরীরে। সে জিজ্ঞেস করল, ব্যাগে কি ছিল? আপনাকে স্যার কিছু বলেনি? না। ও, বেশ স্বাভাবিক কণ্ঠে বলল জিকো। দুম্বার মাংস স্যারের খুব পছন্দ। গাড়ি চলতে শুরু করল। মফস্বল ফেরে শহরের রূপ বেরিয়ে আসছে ক্রমশ। যেন অবাস্তব একটা জগতে আছে সে। এসব কিছুই আসলে বাস্তবে ঘটছে না। আপনি চাইলে এখানেই সিগারেট খেতে পারেন ব্রাদার, হাসি মুখে বলল জিকো। গাড়ির ভেতরে বিড়ি ধরানোর সাহস হল না শওকতের। পকেটে বারবার হাত দিয়ে 7,000 টাকার অস্তিত্ব অনুভব করছে সে। পান্থপথের কাছাকাছি এসে গাড়ি সিগন্যালে আটকাল। জিকো ওর দিকে একটা ছাল চামড়া ওঠা ব্রিফকেস বাড়িয়ে দিয়ে বলল, এটা আনিস স্যারের জন্য, কালেকশন মানি। আমি গুনে দেখিনি। স্যার বলেছে আপনি বিশ্বস্ত লোক, তাই এসবের ঝামেলায় গেলাম না আর। এটা কাল স্যারের হাতে বুঝিয়ে দেবেন প্লিজ, না হলে আমার খবর আছে। গাড়ি চলছে। শওকতের বুকের ধরফরানি এখনো কমেনি। ভয় পাওয়া উচিত নাকি তাও বুঝতে পারছে না। যেতে যেতে গাড়িটাকে জিকো একটা গলির ভেতর নিয়ে থামালো। পাশে 3 তলা একটা বাড়ি। জিকো ওকে বলল পেছন থেকে ব্যাগটা নিয়ে যাতে দারোয়ানের হাতে দিয়ে আসে। শওকত তাই করল। ব্যাগটা হাতে নিয়ে উকিনা দিয়েই সে রক্ত ভেজা থলথলে মাংসগুলো অনুভব করতে পারল। ব্যাগ চুইয়ে ওর সস্তা ছাল চামড়া ওঠা জুতাতেও একটু চিহ্ন রেখে গেল সেই রক্ত। শওকতের বাসার গলিতে গাড়ি ঢোকানোর জো নেই। 2টো ময়লা ভর্তি ডাস্টবিনের পাশে ওর গলিটা প্রায় অদৃশ্য। তাই বাসা থেকে একটু দূরেই নামতে হলো ওকে। অনেকদিন পর ওর ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কঙ্কাল সার সিঁড়িটাতে পা দিয়েও স্পষ্ট বুঝতে পারল দীর্ঘদিন পর ওর ঠোঁটের কোণায় হাসির আভাস দেখা দিয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে বিড়বিড় করল, সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে এই সব কিছু। 3 অধ্যায় 3-এর নামটাও বেশ সুন্দর। যদি কখনো দেখি রূপান্তরে তোমার অস্থিরতা। ব্যাগটাতে 78,000 টাকা ছিল। টাকাগুলো কিসের শওকত জানে না, জানার কোনো আগ্রহ কাজ করেনি। আজ সে অফিসে এসেছে দেরিতে, রানুকে বাসে উঠিয়ে। রানু আজ বেশ হাসি খুশি ছিল। মাস শেষ হতে এখনো 6 দিন বাকি। তবু সে একবারও জিজ্ঞেস করেনি যে টাকা শওকত কোথা থেকে জোগাড় করেছে। রানু যখন গভীর ঘুমে তখন সে ব্যাগ খুলে টাকা গুনেছে। খুব যত্ন নিয়ে সেখান থেকে 10,000 টাকা সরিয়েছে। বান্ডেলের স্ট্যাপলার খুলে এতটাই সূক্ষ্মভাবে টাকাগুলো সরিয়েছে সে যে দক্ষ চোখেরও ধরতে অনেকটা সময় লেগে যাবে। এখন মনে মনে আফসোস করছে ও। মনে হচ্ছে চাইলে আরও কিছু টাকা সরানো যেত। ব্যাগটা নিয়ে খুব ভয়ে ভয়ে সে আনিসুজ্জামানের রুমে ঢুকেছিল। ভদ্রলোক একবারও টাকা বিষয়ক কোনো কথা বলেননি। শুধু চোখ তুলে তাকিয়ে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেছেন লাঞ্চের পর যাতে সে টাকাগুলো ব্যাংকে জমা করে আসে। লাঞ্চ হতে এখনো অনেক দেরি। শওকত মাথা নিচু করে কিবোর্ডের দিকে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানিটা একটু কমেছে এখন। মনে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল এতক্ষণ। ভাবছিল কাজটা করা কি ঠিক হয়েছে। নিজেকে বুঝিয়েছে এই টাকা কোনোভাবেই বৈধ আয় হতে পারে না। তাই হারাম পয়সা থেকে কিছু সরিয়ে রাখলে সেখানে কি আদৌ দোষের কিছু আছে? এমনও হতে পারে জিকো, আনিস স্যার দুজনেই ব্যাগে কত টাকা ছিল জানেন। ওর সততা কতটুকু সেটা যাচাই করতেই ব্যাগটা এভাবে ওর হাতে দিয়ে দিয়েছিল। তবে একটু ভেতর থেকে একটা শক্তিশালী অনুভূতি এসে বারবার এই ভাবনাটাকে পিষে মেরে ফেলেছে। স্পষ্টভাবে মনে হয়েছে এই টাকা সরালেও কোনো ঝামেলা হবে না। সে অধীর আগ্রহে লাঞ্চের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ওই টাকাগুলো দিয়ে কি করা যায়? একটা দোকান দিয়ে দেবে?
না, ওকে দিয়ে দোকানদারি সম্ভব নয় কোনোভাবেই। তবে কি কয়েক মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে রাখবে? না, সেটাও সম্ভব না, কারণ ওই গলি ঘুপচিতে ওর আর থাকতে ইচ্ছে করে না। এভাবে হাতে কিছু টাকা পয়সা আসতে শুরু করলে এই বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই শওকতের। এসব উথাল পাথাল ভাবতে ভাবতে নিজের জুতা জোড়ার দিকে চোখ পড়ল শওকতের। আচ্ছা, এক জোড়া নতুন জুতা কিনলে কেমন হয়? কয়েকটা শার্ট, ভালো কিছু প্যান্ট, আর একটা চশমা। ভাবনাগুলো ওর ভেতরটাকে নাড়িয়ে দিয়ে গেল। বহু বছর ধরে সে কীটপতঙ্গের মতো বেঁচে আছে। কোনো স্বাদ নেই, স্বপ্ন নেই, চাওয়া পাওয়া নেই, আনন্দ নেই। আচ্ছা, রানু ওকে সহ্য করে কিভাবে? মেয়েটার কোনো স্বাদ আহ্লাদও তো সে পূরণ করতে পারছে না। এভাবে কয়দিন নির্জীবের মতো বেঁচে থাকবে ওরা? লাঞ্চ আওয়ার শুরু হয়েছে। অ্যাডমিনের মুবিন সাহেব ওর ডেস্কের পাশে দিয়ে যাওয়ার সময় একটা উদ্ভট চাহনি দিয়ে চলে গেলেন। অন্য সময় হলে শওকতের পিলে চমকে যেত। আজ কিছুই হলো না। কেন হলো না? শওকত ভেবে দেখল, এই অফিসে জয়েন করার পর ওর পকেটে খুচরো পয়সার বেশি কিছু থাকেনি কখনো। দীর্ঘদিন পর সেখানে ব্যতিক্রমী হাওয়া লেগেছে। রানুকে দেওয়ার পরও ওর পকেটে 14,000 টাকা রয়ে গিয়েছে। কি হাস্যকর! তার মানে পকেটে পয়সা থাকলেই সাহস বেড়ে যায়। টাকা জমা দিয়ে এসে অফিসে ঢোকার পর একই সাথে দুটো খবর পৌঁছালো ওর কাছে। মন্তাজ এসে জানালো ওর টেলিফোন এসেছে, আর আনিসুজ্জামান কেবিনের দরজা খুলে হেঁটে গলায় বললেন, শওকত সাহেব, হাতের কাজ শেষ করে কেবিনে আসুন, এক কাপ চা খাই একসাথে। অফিসের সবার চোখ মুহূর্তেই শওকতের দিকে ঘুরে গেল। সেখানে জ্বলন্ত ঈর্ষা। আনিসুজ্জামানের মতো বদমেজাজি মানুষকে জীবনে তারা এত মধুর কণ্ঠে কথা বলতে দেখেননি, তার উপরে নাকি আবার চায়ের দাওয়াত। দীর্ঘদিন পর মানুষের চোখের দৃষ্টি ওকে নার্ভাস করে তুলল না। ও সহজ গলায় জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? নাম তো কইল এলভিস। মন্তাজ উত্তর দিল, এলভিস? হ, নাম আর টেলিফোন নাম্বার লিখা রাখছি, কইল খুব জরুরি। আচ্ছা, নির্লিপ্ত কণ্ঠে বলল সে, যদিও মনে মনে চমকে উঠেছে। অফিসের টেলিফোন নাম্বার শুধু একজন মানুষেরই জানার কথা। আশঙ্কার কথা হল তার নাম এলভিস নয়। তবে শওকত বুঝতে পারল ওকে কে ফোন করেছিল। এখন ফোন করবেন? তালা খুলে দিমু? না, আগে আনিস স্যারের সাথে চা খেয়ে আসি, বলে শওকত ভদ্রলোকের কেবিনের দিকে এগিয়ে নক করতেই ভেতর থেকে উল্লাসিত কণ্ঠে উত্তর পাওয়া গেল, আসুন। শওকতের বুক আজ ঢিপ ঢিপ করছে না। সে কোনো রকমের সংকোচ ছাড়াই চেয়ার টেনে আনিসুজ্জামানের সামনে বসল। এতক্ষণ আপনারা শুনলেন নসিব পঞ্চম জিহাদির লেখা অরিত্রিকা ওইখানে যেও নাকো তুমি, এই উপন্যাসের প্রথম পর্ব। আমি মেঘ আবারও ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আপনার আশেপাশের মানুষদের ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। মেঘের গল্পের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আবার কথা হবে আপনাদের সঙ্গে। আমি ফিরে আসব মেঘের গল্পে, গল্পের ডাক পিয়ন হয়ে।